বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব, একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের আজকে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল জিনিস তোমাদের পড়াবো একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। সেটা হলো কি বিশোধনের কাজে ল্যাবরেটরি প্রক্রিয়া। যদিও এই ক্লাসটি তোমাদের ল্যাবরেটরিতে করানোর কথা, কিন্তু করোনা ভাইরাসের কারণে তোমরা কলেজে আসতে পারো না বলে বাধ্য হয়ে তোমাদেরকে তাত্ত্বিকভাবে যতটুক পারা যায় সেইভাবে জ্ঞান দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা দেখি বিশুদ্ধতার মানদণ্ড কাকে বলে। যে সকল বৈশিষ্ট্যপূর্ণ ভৌত ধর্মের পরীক্ষা দ্বারা কোনো যৌগের বিশুদ্ধতা যাচাই করা হয় তাদেরকে যৌগটির বিশুদ্ধতার মানদণ্ড বলা হয়। অর্থাৎ যে সকল বৈশিষ্ট্যপূর্ণ ভৌত ধর্ম দ্বারা ভৌত ধর্মের পরীক্ষা দ্বারা কোনো যৌগের বিশুদ্ধতা যাচাই করা হয় তাদেরকে যৌগটির বিশুদ্ধতার মানদণ্ড বলে। আচ্ছা, প্রথমত হলো 1 নম্বর কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কি কি? যেমন স্থির গলনাঙ্ক, স্থির প্রতিসংখ্য, স্ফটিকের গঠন এবং আপেক্ষিক গুরুত্ব। তা আমরা স্থির গলনাঙ্ক মনে করো যে কোনো পদার্থের গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় পদার্থটি গলে যায় তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। অর্থাৎ তোমার বিশুদ্ধ পদার্থ হলে, কঠিন পদার্থ যদি বিশুদ্ধ হয় তাহলে একটা শার্প গলনাঙ্ক অর্থাৎ একটা সূক্ষ্ম গলনাঙ্ক থাকবে। অর্থাৎ তোমার গলনাঙ্ক তোমরা সালফিউরিক অ্যাসিড বাতে আমরা যদি ওই মেল্টিং পয়েন্ট টিউব দিয়ে যদি কোনো এক দানা দেই তাহলে ওই নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থটি গলবে। যেমন উদাহরণ হলো যে অক্সালিক অ্যাসিড, এর গলনাঙ্ক হলো 101 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ঠিক 101 ডিগ্রি সেন্টিগ্রেডে পদার্থটি গলে যায় তাহলে বুঝতে হবে যে এটা বিশুদ্ধ অক্সালিক অ্যাসিড। আর যদি এর চেয়ে কম তাপমাত্রায় গলে তাহলে বোঝা যাবে যে পদার্থটি অক্সালিক অ্যাসিড বিশুদ্ধ না, এর সাথে কোনো অপদ্রব্য মিশ্রিত আছে। তখন আমরা সেই অপদ্রব্যটাকে দূর করার চেষ্টা করবো। আচ্ছা, এইভাবে স্থির প্রতিসংখ্য তোমরা জানো যে এই আপতন এবং প্রতিসংকনের সাইনের অনুপাতকে একটা ধ্রুব সংখ্যা, একে বলা হয় প্রতিসংখ্য। স্থির প্রতিসংখ্য থাকবে। তারপর গঠন, একটা নির্দিষ্ট গঠন থাকবে, জ্যামিতিক একটা গঠন থাকবে, হয় এটা কিউব থাকবে, ষড়ভুজ হতে পারে অথবা অক্টাহেড্রাল হতে পারে, এ ধরনের গঠন থাকবে নির্দিষ্ট। আপেক্ষিক গুরুত্ব, একটা আপেক্ষিক গুরুত্বের একটা মান থাকবে যে অর্থাৎ এটা কত গুণ ভারী পানির তুলনায়। আচ্ছা, তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কি? তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড হলো স্থির স্ফুটনাঙ্ক, স্থির প্রতিসংখ্য ঘনত্বের নির্দিষ্ট মান। অর্থাৎ স্থির স্ফুটনাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটে বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক এটা থাকবে। যেমন তোমার ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হলো 78.3 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ইথানলের স্ফুটনাঙ্ক হলো 78.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি ইথানল বিশুদ্ধ হয় তাহলে 78.3 ডিগ্রিতে এটা ফুটবে। আর যদি এর চেয়ে বেশি তাপমাত্রার প্রয়োজন হয় তাহলে বোঝা যাবে যে এটাতে অপদ্রব্য মিশ্রিত আছে। তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। এরপরে আমরা কিভাবে এগুলি বিশোধন করব, কোনো অপদ্রব্য থাকলে সেগুলি দূর করব কিভাবে, বিশোধনের প্রণালী। কঠিন যৌগের বিশোধনের জন্য আমরা কি কি পদ্ধতি ব্যবহার করব সেটা হলো 1 নাম্বার হলো পরিস্রাবণ, 2 নাম্বার হলো ক্যালাসন, 3 নাম্বার হলো আংশিক ক্যালাসন, 4 নাম্বার ঊর্ধ্বপাতন, 5 নাম্বার দ্রাবক নিষ্কাশন, 6 নাম্বার হলো ক্রোমাটোগ্রাফি। আর তরল যৌগের বিশোধনের জন্য আমরা 1 নাম্বার হলো পাতন,
2 নাম্বার হলো আংশিক পাতন, 3 নাম্বার হলো নিম্নচাপ পাতন, 4 নাম্বার হলো বাষ্পপাতন, 5 নাম্বার হলো সমস্ফুটন পাতন, 6 নাম্বার হলো দ্রাবক নিষ্কাশন এবং 7 নাম্বার হলো রাসায়নিক প্রণালী। তাহলে আজকে আমরা কতগুলি পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে কয়টা পারা যায়, বাকিটা আগামী ক্লাসে এই প্রক্রিয়াগুলি সম্বন্ধে, এই প্রক্রিয়াগুলি তোমাদেরকে যতদূর পারা যায় বোঝানো হবে। তাহলে প্রথমে আসো, পরিস্রাবণ কাকে বলে? পরিস্রাবণ 1 নাম্বার হলো পরিস্রাবণ। পরিস্রাবণ হলো যে পরিস্রাবণ কি? যে কোনো অদ্রবণীয় মিশ্রণকে ছেঁকে তরল পদার্থকে পৃথক করার প্রণালীকে পরিস্রাবণ বলে। কোনো অদ্রবণীয় পদার্থকে ছেঁকে তরল পদার্থকে পরিস্রাবণ করার প্রক্রিয়াকে বলা হয় পরিস্রাবণ। অর্থাৎ বালি আর পানি যদি মিশ্রিত থাকে তাহলে আমরা ছেঁকে, কিভাবে ছাঁকবো? ছাঁকার জন্য আমরা ফিল্টার পেপার অথবা কাপড় ব্যবহার করব। যেমন আমরা শরবতে লেবু যে ওটা ছাঁকি, লেবু আর চিনি যে মিশ্রণ, সেখানে আমার কোনো অপদ্রব্য থাকলে কাপড় দিয়ে ছেঁকে বা ছাকনা দিয়ে ছেঁকে এটাই করি। আর এখানে আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করব ফিল্টার পেপার। ফিল্টার পেপারকে আমরা 4 ভাগ করব, এরকম 4 ভাগ করে এভাবে একটা ফানেলের মধ্যে যুক্ত করব। ফানেলটা হলো এরকম, হ্যাঁ। এই ফানেলের ভিতরে এখানে আমরা একটা নিব, এর মধ্যে এটা দিলে, এটা এখানে পড়লে এটা এখানে আমরা বিশুদ্ধ, এখানে ফিল্টার পেপার দিলে তোমার বিশুদ্ধ তোমার পাওয়া যাবে, বিশুদ্ধ তরল পদার্থ, অর্থাৎ পরিশ্রুত তরল পদার্থ পাওয়া যাবে। এটা হলো আমাদের বিশোধনের পরিস্রাবণ প্রণালী। আচ্ছা, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো ক্যালাসন। ক্যালাসন কি? যে একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় কোনো কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে নির্দিষ্ট ক্যালাস আকারে পৃথক করার পদ্ধতিকে ক্যালাসন বা স্ফটিকীকরণ বলা হয়। তাহলে আমরা উপরেরটা দেখি, ক্যালাসন কি? ক্যালাসন হলো কোনো দ্রবণীয় কঠিন পদার্থর সম্পৃক্ত উত্তপ্ত দ্রবণকে শীতল করে ওই পদার্থকে দ্রবণ হতে নির্দিষ্ট ক্যালাস আকারে পৃথক করার পদ্ধতিকে ক্যালাসন বা স্ফটিকীকরণ বলে। ক্যালাসনের ধাপগুলি কি হবে? ক্যালাসনের ধাপগুলো কঠিন যৌগের মিশ্রণ নিব, তার মধ্যে দ্রাবক যোগ করব, প্লাস দ্রাবক, এবং তাপ দিলে কি হবে? কঠিন যৌগের দ্রবণ হবে। কঠিন যৌগের দ্রবণ তৈরি হবে। কঠিন যৌগের দ্রবণকে আমরা ছাঁকন, কাপড় দিয়ে বা ফিল্টার পেপার বা ছাকনা দিয়ে আমরা ছাঁকবো। ছাঁকন করলে কি হবে?
বিশুদ্ধ যৌগের দ্রবণ। এখন করলে হবে বিশুদ্ধ যৌগের দ্রবণ। কারণ বিশুদ্ধ যৌগের দ্রবণকে আমরা শীতলীকরণ করব, তাহলে এটাকে আবার শীতলকরণ করলে এটাকে শীতলকরণ করলে কি পাবো? কেলাসিত যৌগ। কেলাসিত যৌগ পাবো। এই কেলাসিত যৌগকে পৃথক করলে আমরা বিশুদ্ধ কেলাস পাবো। বিশুদ্ধ কেলাস। তারপরে বিশুদ্ধ কেলাসকে আবার শুষ্ককরণ, একে আবার শুষ্ককরণ করলে কি হবে? শুষ্ক কেলাস, শুষ্ক বিশুদ্ধ যৌগ, শুষ্ক বিশুদ্ধ যৌগ পাওয়া যাবে। এই হলো আমাদের কেলাসনের ধাপ। তাইলে আমরা কেলাসন কাকে বলে আগে বললাম যে কেলাসন হলো একটি নির্দিষ্ট দ্রাবকে দ্রবণীয় কোনো কঠিন বস্তুর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করে দ্রবীভূত পদার্থকে দ্রবণ হতে নির্দিষ্ট কেলাস আকারে পৃথক করার পদ্ধতিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলে। তারপরে কেলাসনের ধাপগুলো হলো কঠিন যৌগের মিশ্রণ নিব, ওর সাথে দ্রাবক যোগ করব, যে তাপ দিব, দিলে কঠিন যৌগের দ্রবণ হবে। এই দ্রবণকে ছাঁকানোর ফলে এটাকে ছাঁকবো, ছাঁকলে তোমার বিশুদ্ধ যৌগের দ্রবণ পাওয়া যাবে। বিশুদ্ধ দ্রবণকে শীতলকরণ করলে কেলাসিত যৌগ হবে। এটাকে পৃথক করলে বিশুদ্ধ কেলাস পাওয়া যাবে। বিশুদ্ধ কেলাসকে শুষ্ককরণ করলে শুষ্ক বিশুদ্ধ যৌগ পাওয়া যাবে। এ গেল আমাদের কেলাসন। কেলাসন কাকে বলে এবং কেলাসনের বিভিন্ন ধাপ, কিভাবে কেলাসন করা হয় এটা আমরা দেখলাম। এরপরে আসো আংশিক কেলাসন। এরপরে হলো আংশিক কেলাসন। আংশিক কেলাসন কাকে বলে? আংশিক কেলাসন হলো যে একই দ্রাবকে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ শীতল করলে তা থেকে মিশ্রণের উপাদানগুলোর দ্রাব্যতার পার্থক্য অনুসারে প্রত্যেকটি পদার্থকে কেলাসিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক কেলাসন বলে। আবার বলছি, আংশিক কেলাসন হলো একই দ্রাবকে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ শীতল করলে তা থেকে মিশ্রণের উপাদানগুলোর দ্রাব্যতার পার্থক্য অনুসারে প্রত্যেকটি পদার্থকে কেলাসিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক কেলাসন বলা হয়, আংশিক কেলাসন বলে। এখন আংশিক কেলাসনের ধাপগুলো। আংশিক কেলাসনের ধাপ। আংশিক কেলাসনের ধাপগুলো, প্রথমে মনে করো A প্লাস B দুইটা যৌগ আমরা নিলাম। A প্লাস B এর দ্রাব্যতা কম, A প্লাস B এর মধ্যে তোমার A এর দ্রাব্যতা কম, এর দ্রাব্যতা হলো কম। দ্রাবক
যোগ করব এতে দ্রাবক এবং উত্তাপ। দ্রাবক এবং উত্তাপ দিলে A+B এর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত A+B এর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ আমরা পাবো। এরপরে একে শীতলীকরণ করলে একে শীতলকরণ করা হলে কম দ্রবণীয় এ যৌগের ক্যালাসন এ যৌগের ক্যালাসন হবে কম দ্রবণীয় এ যৌগের ক্যালাসন আর কম দ্রবণীয় এ যৌগের ক্যালাস প্লাস বি দ্রবণ অর্থাৎ বি এর দ্রবণ। তাহলে এটা আমরা একটা ঘরে রাখি, তাই না? এরপরে একে পরিস্রাবণ করলে বি এর দ্রবণ আর এখানে এর ক্যালাস এবং বি এর দ্রবণ পাওয়া যাবে। এর ক্লাস এবং বি এর দ্রবণ, অর্থাৎ এখানে তোমার কি করা হবে? পরিস্রাবণ, অর্থাৎ ছাঁকন। পরিস্রাবণ মানে হলো ছাঁকন। পরিস্রাবণ করলে আমরা এর ক্যালাস পাবো এবং বি এর দ্রবণ পাবো। একে বাষ্পীভবন করলে আমরা কি পাবো? আচ্ছা, একে বাষ্পীভবন করা হবে। একে বাষ্পীভবন করলে আমাদের ক্যালাস পাওয়া যাবে। কার ক্যালাস পাওয়া যাবে? বি এর ক্যালাস। বি এর ক্যালাস পাওয়া যাবে শীতলীকরণ করলে, বাষ্পীভবন করে শীতলীকরণ। শীতলকরণ করলে বি এর ক্যালাস পাওয়া যাবে। আর ওদিকে এটাকে পুনঃশীতলকরণ করলে বি এর ক্যালাস পাওয়া যাবে। আবার এটাকে পুনঃশীতলকরণ, পুনঃশীতলকরণ করলে বি এর ক্যালাস পাওয়া যাবে। ওকে, এটা বা
বা বাষ্পীভবন করলে, তাহলে আমরা আংশিক ক্যালাসনের ধাপগুলি দেখি। A প্লাস বি দুটা যৌগ নিব, এর দ্রাব্যতা কম, একে দ্রাবক দিব এবং উত্তাপ দিব, তাহলে A প্লাস বি এর উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ হবে। এটাকে শীতলকরণ করলে কম দ্রবণীয় এর যৌগের ক্যালাস আর বি দ্রবণ হবে। একে পরিস্রাবন করলে এর ক্যালাস আলাদা হয়ে যাবে আর বিয়ের দ্রবণ পাওয়া যাবে। বিয়ের দ্রবণকে পুনঃশীতলীকরণ করলে বিয়ের ক্যালাস পাওয়া যাবে, অথবা বাষ্পীভবন করলে সেটাকে শীতলীকরণ করলে বিয়ের ক্যালাস পাওয়া যাবে। এ হলো উদাহরণ হলো চিনি শিল্প কারখানায় জলীয় দ্রবণ থেকে চিনিকে ক্যালাস প্রক্রিয়ার সাহায্যে অপদ্রব্য থেকে পৃথক করা হয়। হ্যাঁ, চিনি শিল্প কারখানায় জলীয় দ্রবণ থেকে চিনিকে ক্যালাসন প্রক্রিয়ার সাহায্যে আমরা পৃথক করব। চিনি শিল্প কারখানায় এটা ব্যবহার করা হয়। চিনি শিল্প কারখানায় ব্যবহৃত হয়। অর্থাৎ চিনি শিল্প কারখানায় জলীয় দ্রবণ থেকে চিনিকে ক্যালাসন প্রক্রিয়ার সাহায্যে অপদ্রব্য থেকে পৃথক করা হয়। তাহলে এটা আমাদের আংশিক ক্যালাসন। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেই। খাদ্য লবণের বিশুদ্ধ ক্যালাস প্রস্তুতির ধাপসমূহ। হ্যাঁ, খাদ্য লবণের বিশুদ্ধ ক্যালাস প্রস্তুতির ধাপসমূহ আমরা আলোচনা করব। ব্যবহারিক তোমাদের আছে খাদ্য লবণের বিশুদ্ধ ক্যালাস প্রস্তুতির ধাপসমূহ। এখানে কি কি ধাপ আছে? 1 নাম্বার হলো নমুনা দ্রবণ প্রস্তুতকরণ। দুই নাম্বার হলো উত্তপ্ত দ্রবণের পরিস্রাবন। তিন নাম্বার হলো পরিস্রুত দ্রবণকে গাঢ়ীকরণ। পরিস্রুত দ্রবণকে গাঢ়ীকরণ। 4 নাম্বার হলো উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণের ক্যালাসন। আর 5 নাম্বার হলো ক্যালাস পৃথকীকরণ। ক্যালাস পৃথকীকরণ এবং 6 নাম্বার হলো ক্যালাস সংরক্ষণ। তো আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অপদ্রব্য থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম ক্লোরাইডে অপদ্রব্য
অর্থাৎ সমুদ্রের পানি হলো সোডিয়াম ক্লোরাইড, সেখানে অপদ্রব্য ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, তারপরে হলো ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি অপদ্রব্য। সোডিয়াম ক্লোরাইডে এই সকল অপদ্রব্য থাকে, এগুলিকে আমরা পৃথক করার জন্য এইসব ধাপ ব্যবহার করব। প্রথমে আমরা নমুনা দ্রবণটা প্রস্তুত করলাম, একটা নমুনা নিলাম, সেটাকে উত্তপ্ত নমুনা দ্রবণ প্রস্তুত করে তোমার উত্তপ্ত দ্রবণের পরিস্রাবণ করব। পরিস্রাবণ জানো যে কাপড় বা ফিল্টার পেপার বা ছাঁকনি দিয়ে ছেঁকে ওটাকে তরল পদার্থকে পরিস্রুত করব। তারপরে 3 নাম্বার হলো পরিস্রুত দ্রবণকে গাঢ়ীকরণ করব। পরিস্রুত যে দ্রবণটা পাবো সেটাকে আমরা উত্তাপ দিয়ে এটাকে গাঢ় করব, ঘন করব, গাঢ়ীকরণ। এরপর হলো 4 নাম্বার হলো উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণের ক্যালাসন করব। অর্থাৎ ক্যালাসন তোমরা জানো যে উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে সেটা হতে ক্যালাস আকারে পৃথক করাকে ক্যালাসন বলা হয়। আচ্ছা, এরপরে হলো ক্যালাস পৃথকীকরণ। ক্যালাসটাকে আলাদা করব ছেঁকে এবং শুষ্ক করব, এটাকে শুষ্ক করব, শুষ্ক করে ক্যালাসটাকে আমরা সংরক্ষণ করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। আজকে তোমাদের এই পর্যন্তই। আগামী ক্লাসে বাকি প্রক্রিয়াগুলি সম্বন্ধে তোমাদের মোটামুটি আলোচনা করব। আর যখন তোমাদের কলেজ খুলবে তখন তোমাদের ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াগুলি তোমাদের দেখাবো। তা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।